প্লিজ কাব্য ভাইয়া, আমায় ছেড়ে দিন প্লিজ ভাইয়া, আপনি বুঝার চেষ্টা করুন, এটা সম্ভব না। প্লিজ ভাইয়া, আমি আপনার পায়ে পড়ি, আমি আপনার ভাবি হব ভাইয়া। আমার কথায় কাব্য ভাইয়া আমায় টাসটাস করে দুটো থাপ্পড় মেরে দিল। এই নিস্তব্ধ ঘরের এক কোণায় পড়ে আছি আমি। আমার সামনে যে দাঁড়িয়ে আছে তার বিষয় আমি কি বা বলি, আমার নিয়তি আজ এক নিষ্ঠুর পরিহাস করেছে আমার সাথে। কাব্য ভাইয়া আমায় এত শক্ত করে বাহুজোড়া ধরে টেনে তুলছে, আমায় ব্যথায় চিৎকার করে কান্না করতে ইচ্ছে হচ্ছে। কাব্য ভাইয়া আমায় দেয়ালের সাথে মিশিয়ে দিল। আমার গাল চেপে ধরে বলতে লাগল, মেঘ, তুমি কেমনে পারো আমার ভাইকে বিয়ে করতে? তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি? তোমার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ তুলে নিয়ে আসতে ইচ্ছা হয় আমার, আর সেখানে অন্য কেউ তোমায় টাচ করবে মেঘ, অন্য কেউ তোমায় বউ বলে ডাকবো মেঘ, তোমার উপর অধিকার ও ঘাটাবে বলো মেঘ বলো। ভাইয়া, আপনি পাগলামো কেন করছো? ভাইয়া ডাক শুনে প্রতিবারের মতো কাব্য রেগে গেল মেঘার উপর মুহূর্ত। পাগল পাগল ভাব হয়ে গেল কাব্যর, মেঘাকে ছাড়ে দিয়ে ছটফট করতে লাগল কাব্য। কি করবে সে, কি করবে? কাব্যর রাগ মাথায় চড়ে আছে। কাব্য ফুঁসে আসলো মেঘার দিকে, মেঘার গলাটা চেপে ধরল খুব শক্ত করে। মেঘা কাব্যর হাতটা ছাড়ানোর অপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কাব্যর শক্তির সাথে পেরে উঠছে না। মেঘার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তার শরীরে ভার ধরে রাখার মতো শক্তিটুকু সে পাচ্ছে না। কাব্য মেঘার দিকে তাকিয়ে তাকে ছেড়ে দিল, মেঘা ধপাস করে নিচে ফ্লোরে পড়ে গেল। মেঘা শুধু জোর নিঃশ্বাস নিচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে তার। কাব্য মেঘার সামনে হাঁটু পেতে বসল, দুগালে হাত দিয়ে মেঘাকে দেখছে। এই মেঘ, তোমার কষ্ট হচ্ছে বুঝি? আমি কিছুই বলতে পারছি না, চোখের পানির বাঁধ নামছে না, বয়ে চলেছে। মেঘ, কাল না তোমার ভাইয়ের সাথে এনগেজমেন্ট? আচ্ছা, কোনো হাতে তোমায় রিং পরাবে? কোনো হাতটা মেঘ, কোনো হাতটা? আমি কাব্য ভাইয়ের কথায় ভয় পেয়ে গেলাম, এখন ভাইয়া আমার সাথে কি করবে, কি করতে চায় সে আমার মাথায় কিছুই ঢুকছে না। নিজের হাত দুইটা গুটিসুটি মেরে লুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাব্য ভাইয়ের চোখে মুখে স্পষ্ট শয়তানি হাসির ছাপ ফুটে উঠেছে। দেখি দেখি মেঘ, এই হাতটার অনামিকা আঙ্গুলে রিং পরায় না, তাই না মেঘ? ভাইয়া, উঠো মেঘ, তোমার আমার ভাবি হওয়ার খুব শখ না? আমি তোমায় হওয়াছি মেঘ। কাব্য মেঘাকে টেনে তুলল। মেঘার রুমের বা পাশে একটা জানালা আছে, বেশ সুন্দর দেখা যায় যখন জানালাটা খুলে দেওয়া হয়। রাতের বেলায় চাঁদের আলো ঢুকে আর দিনের বেলায় সূর্যের আলো পড়ে। মেঘা বুঝতে পারছে না কাব্য এখন মেঘার সাথে কি করবে, তাকে কেন বা জানালার সামনে এনে দাঁড় করাল। কাব্য ছলছল নয়নে বলল, মেঘ, তুমি আমায় যে নিউজটা কষ্ট দিচ্ছ তার শাস্তি আমি তোমায় দিচ্ছি না পাখি, বিশ্বাস করো আমি যা করছি তোমার ভালো জন্য করছি মেঘ। এভাবে আপনি আমার ভালো করছেন ভাইয়া? মেঘ, বিশ্বাস করো আমি তোমায় এত কষ্ট দিতাম না, আমি যে তোমার অন্য কারো হতে দিতে পারবো না মেঘ। যদি অন্য কেউ হতো মেঘ, বিশ্বাস করো তাকে আমি খুন করে ফেলতাম, কিন্তু সে তো আমার রক্ত, আমার বড় ভাইয়া। আমি বাধ্য হয়ে এসব করছি মেঘ। মেঘা কিছুই বলছে না, তার নিয়তির দোষ দেওয়া ছাড়া তার কিছুই করার নেই। সে কিছুই করতে পারবে না, মুখ বুঝে সহ্য করা ছাড়া তার আর করার কিছুই নেই। কাব্য কাপা কাপা হাতে মেঘার অনামিকা আঙ্গুলটা ধরল, জানালার দুচিপার মাঝে রাখল, নিজের এক হাত মেঘার মুখের মধ্য দিয়ে দিল। মেঘার কিছুই বুঝার আগেই কাব্য জানালার চিপায় আঙ্গুলটা টেসে দিল। মেঘা চিৎকার করতে পারছে না, কাব্য আগেই তার মুখে হাত দিয়েছিল, ব্যথার চোটে মেঘা কাব্যর হাতে কামড় দিতে বাধ্য হল। মেঘার আঙ্গুলটা থেতলে গেছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। কাব্য মেঘাকে ছেড়ে দিল। মেঘা বিছানায় বসে পড়ল, ব্যথার তেরোনায় মেঘা শুধু ছটফট করতে লাগল।
কাব্য নিজের সাথে করে আনা ব্যাগটা থেকে কটন তুলা গজ ডেটল অ্যান্টিসেপটিক বের করল, ফার্স্ট এইড বক্সের সবকিছুই বের করে ব্যাগে ভরে নয় এসেছে কাব্য। মেঘার আঙ্গুল টানিয়ে রক্ত পরিষ্কার করতে করতে বলল, আমি বলেছিলাম মেঘ কোনো কিছুই করার আগে আমার পারমিশন নিবাকে, শুনে কার কথা এখন ভুগো। তুমি কাঁদবে না মেঘা, একদম কাঁদবে না। কাব্যর না করা সত মেঘা কান্না করে যাচ্ছে, তাই এক ধমক দিতে মেঘা চুপ করে গেল। কাব্য চুপচাপ মেঘার আঙ্গুলটা ব্যান্ডেজ করে দিল, মলমটা নিয়ে গলায় লাগিয়ে দিল, আইস প্যাকটা নিয়ে কপালে ধরল, তারপর মাথায় ধরল। এক গ্লাস পানি নিয়ে এসে ব্যথার ওষুধও খাইয়ে দিল। মেঘ, তুমি এই আইস প্যাকটা মাথায় ধরে রাখো, তুমি অনেক কান্না করেছে না পাখি, মাথা ব্যথাটা কমবে। মেঘা নিশ্চুপ, কোনো কথা তার বলতে ভালো লাগছে না, সেই শক্তিটুকু তার নেই। মেঘ, এই বিয়ে আমি হতে দিব না জান। তুমি শুধু দেখে আমি আর কি কি করি। তুমি টেনশন ফ্রি থাকো মেঘ, তুমি শুধু আর শুধু কাব্য চৌধুরীর বউ হবে, আর কারো না। কাব্য নিজের সাথে করে আনা ব্যাগটা দুই কাঁধে ঝুলিয়ে বেলকানির পাশে থাকা পাইপ বেয়ে নিচে নেমে গেল। অন্ধকার কুয়াশা সে মিলিয়ে গেল, তার ছায়া দেখা যাচ্ছে না। কিন্তু আমার জীবনে যে হিংস্রতার ছায়া ফেলেছেন, তার ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে তার কোনো আইডিয়া নেই। কিছুই ভাবতে পারছি না। আইস প্যাকটা মাথায় আছে, তবু কিছুইতেই মাথা ঠান্ডা হচ্ছে না। আমি পালিয়ে যেতে চাই সবকিছুই থেকে, অনেক দূরে অনেক, কিন্তু কিছুইক্ষণ পরে আমার মাথায় আসে একমাত্র ছোট বোন মিশু, তার কি হবে? আমি যদি এভাবে চলে চাই, তখন যদি মামা মামি রাগ করে মিশুকে বের করে দেয়, তখন ও কোথায় যাবে, কি করবে? ওর করার কিছুই থাকবে না। আজ মা বাবার কথা খুব মনে পড়ছে, আজ তারা বেঁচে থাকলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। সেই ছোটবেলায় এক অ্যাক্সিডেন্টে মা বাবা আমাদের দুবোনকে এতিম করে চলে গেলেন। 12 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত ফুপুর কাছে মানুষ হলাম, সুখে দুঃখে ভালোই দিন কেটে যাচ্ছিল। ফুপুর সাথে হয়তে থেকে সুখ পেয়েছিলাম, নিয়তির তার সহ্য হল না, ফুপুর চাকরিটা চলে যায়, ফুপুকে তার ছেলে মেয়ে ভরণপোষণ করতে জারি হলেও আমাদের দুই বোনকে কেউ নিতে রাজি হল না, আর কেন বা নিবে, অন্যর ভার কেউ নিতে চায় না। আমার একমাত্র মামা শরীফ চৌধুরী, তার দুই ছেলে কবির চৌধুরী আর কাব্য চৌধুরী। নিজের পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য আমার মামু আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর কখনো খোঁজ খবর নেননি। তিনি যে মারা গেছেন সেই খবর পর্যন্ত তার কাছে অজানা ছিল। তিনি সব জানার পর আমায় আর মিশুকে জড়িয়ে কেঁদেছেন, অনেক কেঁদেছেন। আমি আর মিশু সেই 6-7 মাস থেকে মামু বাড়িতে থাকি। আমার মামিমা ও বেশ ভালো মনের মানুষ, আমাদের দুই বোনকে মেয়ের মতো ভালোবাসেন। কাব্য ভাইয়া আমাকে দেখতে পারত না কেন, কি কারণ তা বুঝে উঠতে পারিনি। তার ব্যবহার প্রথম থেকে অদ্ভুত লাগলেও আমি তেমন খেয়াল করতাম না। এই তো দিন আগের কথা, কাব্য ভাইয়া তার বন্ধুদের সাথে 3 দিনের ট্রিপে গিয়েছিলেন। এর মধ্যে মামিমা খুব অসুস্থ হয়ে পড়েন। তিনি আর মামু মিলে আমার সাথে কবির ভাইয়ার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা শোনার পর কাব্য ভাইয়া আমার সাথে এত কিছুই করল। কাব্য ভাইয়ার মতো এত সুন্দর ছেলে আমায় এত ভালোবাসে তা আমি কল্পনা করিনি, কিন্তু আমি এই বাড়ির বড় বউ হতে চলেছি। কাব্য ভাইয়ার সত্য আমি সবার সামনে বলবো কি করে, আর মামু কিভাবে, বা নিবস তার যদি হার্ট অ্যাটাক হয়, আর মামিমা যাকে মা ডাকি তার যদি কিছুই হয়। কবির ভাইয়ার সাথে নিজের ছোট ভাইয়ের সম্পর্কটা কেমন হবে? ফাটল ধরে যাবে এই বাড়িতে। বিধাতা কি করতে চায়, কি হবে এখন, আগে আমি কিছুই আর ভাবতে পারছি না। আমার মাথা গরম হয়ে ফেটে পড়বে চারিদিকে এখন। গভীর ঘুম, হ্যাঁ ঘুমে আমি কাবু হতে লাগলাম, আস্তে আস্তে সব ভুলে ঘুমিয়ে পড়লাম নিজের অজান্তে। কারো হাতের স্পর্শ আমার ঘুমের ঘোর কাটছে।
কেউ আমায় অনেক ব্যস্ততা নিয়ে ডাকছে, মনে হচ্ছে তার কাছে সময়ের বড্ড অভাব, 1 সেকেন্ড এসপার হলেই সে অনেক সমস্যায় জড়িয়ে পড়বে। আচ্ছা কাব্য ভাইয়া কি আবার এসেছে? সে কি বেতালাভাবে ডাকছে আমায়? সে আবার কি করতে চায় আমার সাথে? ঘুমের ঘোরটা কাটছে আমার, ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলাম মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে মিশু। মিশুকে দেখে আমি একটু শান্তি পেলাম, আমার কাছের মানুষের মধ্যে সবথেকে কাছের আমার মিশু। আপু তোর কি কিছুই হয়েছে? মিশুর কথায় চমকে উঠলাম, ও কি কিছুই বুঝতে পারল নাকি? কাব্য ভাইয়ার বিষয়টা কি আন্দাজ করে ফেলেছে? আপু ছোট ছোট প্রশ্ন করলেও এত ভাবনা চিন্তার মধ্য পড়ে যাও, জানি প্রশ্নের ওর খুঁজা তোমার কাছে বর্ষর কোনো সমস্যার মতো। মুচকি হেসে বললাম, তুই এত বড় কবে হইলি? কেন আপু, তোমার সামনেতে হলাম, এর মানে তুমি আমারোর দিকে খেয়াল করনি? পাগলি, তুই তো আমার জান। হু হয়েছে হয়েছে। আপু হুম বল, আমি কি তোমার পর হয়ে যাব? মিশুর মুখে এমন কথা শুনে বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। আমার সেই ছোট মিশুটা কবে এত বড় হয়ে গেল? এত কঠিন কঠিন কথা আজ অনায়াসে বলে যাচ্ছে সে। মিশুর দিকে তাকিয়ে বললাম, না তুই আমার পর হবি কেন? তুই কি আমার পর? আমার কথায় মিশু তেমন কোনো ওর দিল না, কিন্তু অন্যদিন সে প্রতিটি কথার ওর দিবেই, না দিলে ওর চলবেই না। আমার দিকে না তাকিয়ে মিশু কি জানি নিয়ে ব্যস্ত ভঙ্গিতে চলে গেল। মিশুর অদ্ভুত ব্যবহার আমায় বড্ড ভাবাচ্ছে, কি চলছে ওর মনে কিছুই জানি না। আগে কত হাসি খুশি প্রাণবত থাকত, আর এখন দেখলে মনে হয় শুকিয়ে যাওয়া ফুল। রোজকার মতো জানালার পাশে থাকা শুকিয়ে যাওয়া কাঁঠালে গাছটির ডালে ছোট পাখিগুলা এসে কিচিরমিচির শব্দ করে আমায় জানিয়ে দিচ্ছে সকাল হয়ে গেছে, আর কতক্ষণ অগুচ্ছালো হয়ে ঘুমিয়ে থাকবে? মানুষ তো তোমায় অলস ভাববে, উঠো এখন। 9:15। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই মামু বলে উঠল, মেঘা মা, এইদিকে একটু আসবি? আমি গুটিসুটি পায়ে মামুর পাশে গিয়ে বসলাম। মামু আমার মাথায় হাত রেখে বলতে লাগল, মা তুই যতটা শান্ত নম্র ভদ্র, মিশুটা ঠিক তার উল্টে হয়েছে। ওর ব্যবহার দিন দিন নাকি খুব রুড হয়ে যাচ্ছে। এই সেই দিনের কথা, তোর মামিমা বলল তোর মামিমা নাকি মিশুকে লেট করে আসার জন্য একটু বকেছে, তাতে নাকি মিশু তোর মামির সাথে অভদ্রতা করেছে। এটা কি ঠিক বল? আমি মাথা নিচু করে বললাম, না মামু, ঠিক না। আমি ওকে বুঝিয়ে বলল, ও আর এমন কখনো করবে না। মেঘা মা, আমি ভাবছিলাম তোমার বিয়ের পর মিশুকে বাহিরের সবথেকে ভালো হোস্টেলে রেখে আসব, বাহিরে থাকলে পড়াশুনো ভালো করে করতে পারবে। মামুর কথায় আমার মনটা বিষাদে ভরে গেল। মিশুকে ছাড়া আমি কখনো থাকিনি, আর ও আমার সাথে থাকতে পারবে না। আমায় ছাড়া মিশু কেমনে থাকবে? হাজার প্রশ্ন আমার মাথায়, আর এক দায়িত্বের বেড়াজালে বেঁধে যাচ্ছি কি আমি? আমায় চুপ থাকতে দেখে মামু বলল, কি রে মা, নাস্তা করেছিস? আমি মাথা নেড়ে না সূচক জবাব দিলাম। মামু হেসে বলল, যা করে নে। আজ তো অনেক বড় একটা অনুষ্ঠান, যা। ব্রেকফাস্ট টেবিলে এসে বসতেই আয়েশা খালা এসে হাজির হলেন। আয়েশা খালা মামিমার একমাত্র বোন, তিনি প্রায় সময় এই বাড়িতে থাকেন। আমায় বড্ড ভালোবেসেন তিনি, কিন্তু তার সব ভালো লাগলেও মিশুর প্রতি আচরণ আমায় বড্ড ভাবায়, আর এই বিষয়ে তাকে আমার বড্ড অপছন্দনীয়। তিনি আমার দিকে এক গাল হাসি নিয়ে এগিয়ে এসে বলল, ঘুম হয়েছে তোর মা? জি খালা। তুই দেখ কত লক্ষ্মী মেয়ের মতো নিচে নেমে এসে ব্রেকফাস্ট করছিস, আর মিশুটাকে দেখ সকাল সকাল বেরিয়ে পড়ল বই খাতা হাতে নিয়ে, জানে আজ বাড়িতে কত বড় একটা অনুষ্ঠান, কত কাজ হাতে হাতে, একটু সাহায্য করবে তা না। কোনো ডিসিপ্লিন বলতে নেই। আমার বড্ড অপছন্দনীয় তার ব্যবহারগুলো। মেয়েটার ভদ্রতা বলতে নেই, বড়দের মুখের উপর কথাও বলে।
আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, আমি কি কোনো কাজে লেপ করব খালা? আরে তুই কেন করবি, আজ বাদে কাল তোর বিয়ে আর তুই কাজ করবি, এটা কি হয় বল? আসলে বিয়ের পর নিজের সংসার বুঝিয়ে নিস বাপু, তখন কিছুই বলতে আসব না। খালা ভাঙ্গা রেডিওর মতো কথা বলে জানছেন তার কথা বলা এখন শেষ হবে। এ কথা থেকে এ কথা বলতে বলতে তিনি দুনিয়ার সব কথা বলবেন। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, মুহূর্ত শুনশান বাড়িটা আমেজ আন্দন পরিপূর্ণ হয়ে উঠল। সব জায়গা গিজগিজ করছে, মানুষ হইচইয়ের রোল পড়ে গেছে চারিদিকে। এত শব্দ আমার ভালো লাগছে না। আধা ঘন্টার উপর থেকে মিশুকে ফোনে ট্রাই করে যাচ্ছি কিন্তু কিছুইতে পাচ্ছি না। ওর হাব ভাব আমার মোটেও ভালো লাগছে না। আজকাল খুব রুড বিহেভিয়ারের মেয়ে হয়ে উঠেছে। আজ আমার আর কবির ভাইয়ার এঙ্গেজমেন্ট। নিয়মমাফিক পার্লারের লোক এসে আমায় সাজাতে বসে গেল। মেয়েদের নাকি সাজতেন অনেক ভালো লাগে। সৌন্দর্যটাকে বাড়াতে নাকি সাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। কিন্তু সব কিছুর মাঝে আমার বিরক্ত লাগছে। দুইজন মহিলা এখন 1-2 ঘন্টা ধরে আমায় সাজিয়ে চলেছেন, আর আমি হাতের পুতুল হয়ে বসে আছি। আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে তারা ভোজ করতে চলে গেছেন, তাও 15 মিনিট আগে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখার ইচ্ছেটুকু জাগছে না আমার। জাম রঙের একটা লেহেঙ্গা পরিয়েছে তারা, সাথে গলায় হার আর একটা সীতা হার ঝুলিয়ে দিয়েছেন, হাত এন্টিকের মোটা মোটা বালা আর খোপায় বেলি ফুলের মালা গুজে দিয়েছে। আয়ান দিকে তাকাতে আমি ভয় কেঁপে উঠলাম। কাব্য ভাইয়া আমার পিছনে দাঁড়িয়ে আছে, তাকে দেখলে আমার পেলপিটিশন শুরু হয়ে যায়, আমার হাত পা কাঁপতে থাকে, আমি ভয় কিছুই বলতে পারি না। কাব্য ভাইয়া ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি ভয়ে ভয়ে পিছুই ফিরতে তিনি বললেন, আই এম সরি মেঘ, আমার বড্ড ভুল হয়ে গেছে, যাকে আমি এত ভালোবাসি তাকে এত কষ্ট কিভাবে দিতে পারি বলো, আসলে আমি মানুষ না অমানুষ একটা। ভাইয়া তুমি ভয় পেও না মেঘ, আমি তোমায় আর কিছুই করব না মেঘ, দেখো যে হাত দিয়ে আমি তোমায় কষ্ট দিয়েছিলাম সেই হাতকে আমি শাস্তি দিয়েছি মেঘ, দেখো। কাব্য হাত বাড়িয়ে দিল মেঘার দিকে। কাব্যর হাতে ব্যান্ডেজ। কি নিষ্ঠুরভাবে নিজের হাতটাকে ক্ষত বিক্ষত করেছেন তিনি। আপনি এসব কেন করছেন? তোমার জন্য মেঘ। জানো মেঘ, ভালোবাসা যেকোনোভাবে হতে পারে, যখন তখন হতে পারে। ভালোবাসা কোনো সময় বলে আসে না। এক অবেলায় হুট করে তোমার মনের দরজায় এসে পড়বে। সামান্য একটা মেয়ের জন্য আপনি পাগলামো করবেন ভাইয়া? হা 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 হা, তুমি আমার কাছে সামান্য নয় মেঘ, তুমি আমার ভালোবাসার নেশা, যে নেশা আমার রক্তশিরা উপশিরায় মিশে গেছে। আমি কাব্য ভাইয়ার কথা নিশ্চুপ, কাল যে রাগী দৃষ্টি তার ছিল সেই দৃষ্টি আজ শান্ত, তাতে কোনো হিংস্রতা নেই। কাব্য ভাইয়া আবার বলতে লাগল, আমি শুনেছিলাম ভালোবাসা আর যুদ্ধ নাকি সব কিছুই জায়েজ। তো আমি যা করেছি তা ভুল কেন মেঘ? আমি তোমায় পাগলের মতো ভালোবাসি। যেদিন তুমি এই বাসায় এসেছিলি সেদিন থেকে তোমার প্রতি ভালো লাগা শুরু হয়ে গেছিল। তুমি সামনে আসলে আমার অনুভূতিগুলোর শুধু তোমার দিকে আকর্ষণ বেড়ে চলত, আমার কথাগুলো অগুচ্ছালো হয়ে যেতে, তুমি যদি আমার অনুভূতিগুলো হেলায় উড়িয়ে দেও সেই ভয়ে রাগটা প্রকাশ করতাম তোমার প্রতি। আর রোজ শুধু তোমার ঘুমান্ত মুখটা দেখব বলে লুকিয়ে লুকিয়ে ওই পাইপ বেয়ে তোমার রুমে আসতাম, তোমায় রাতের আধারে দেখে আমি আবার চলে যেতাম। ভাইয়া প্লিজ, আপনি সব ভুলে যান ভাইয়া প্লিজ, আর কিছুই সম্ভব না ভাইয়া, আমি কিছুই করতে পারবো না, আমি মামুর উপর কিছুই বলতে পারবো না, আমায় ক্ষমা করো তুমি। মেঘা, আমি কিছুই বললে ভাইয়া আমার সাথে যদি কথা না বলে, আমার মুখও যদি না দেখতে চায়, আমায় দূরে ঠেলে দিলে আমার কি হবে?
আমি পাগল হয়ে গেছিলাম, যাকে নিজের থেকে বেশি ভালোবাসি সেই আমার ভাবতে আমার মধ্যে এক ঝড় বয়ে চলেছিল। আমি আমার রাগ, আমার আবেগ ধরে রাখতে পারিনি, তাই তোমায় আঘাত করেছি মেঘ। কাব্যর চোখ দিয়ে পানি বয়ে পড়ছে। কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে কথাগুলো বলছে। মেঘা কিছুই বলতে পারছে না, সে কি বা বলবে। কাব্যর এক সময়ের এক রূপ দেখে মেঘা বুঝার শক্তি হারিয়ে ফেলেছে। এখন যা হচ্ছে তা শুধু তার দেখার ছাড়া আর কিছুই করার নেই। কাব্য মেঘার দিকে একটা গোলাপ ফুল এগিয়ে দিল আর বলল, মেঘ, আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। মেঘ, তুমি দেখো, আমার জন্য তোমার কোনো ক্ষতি আমি হতে দিব না। মেঘ, আমায় তুমি শুধু ক্ষমা করে দেও। মেঘা আর কথা না বাড়িয়ে ফুলটা নিয়ে নিল। কাব্য ফুল দিয়ে পিছন ঘুরে চোখ মুছতে লাগলে আর মুখে শয়তানি হাসি নিয়ে মনে মনে ভাবতে লাগল, মেঘ, তুমি কত বোকা, আমার কথার জালে জড়িয়ে গেলে। জান, তোমায় কাল অনেক কষ্ট দিয়েছি, সারা রাত আমি ঘুমাতে পারিনি। এখন তোমায় আমি কষ্ট দিব না বলে কথা দিয়েছি। এখন দেখো তোমার সাথে কি হয়। এমনটা আমি একদম করতে চাইনি, কিন্তু এটা ছাড়া এই বিয়েটা আটকানোর উপায় তো নেই। সারপ্রাইজ বেবি। কাব্য ভাইয়া চলে গেল। আমি আবার বসে পড়লাম। ভাইয়া ভালো হয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। কিন্তু সম্পর্কগুলো কেমন অগুচ্ছালো হয়ে উঠেছে ভাবতে এক চাপা দীর্ঘ নিঃশ্বাস ভিতর থেকে আসে। কোথাও একটু শান্তি পাচ্ছি না। অন্য কিছুই সুখ দিচ্ছে না। আয়েশা খালা এসে আমায় নিচে নিয়ে গেল। আয়েশা খালার এক জিনিস পছন্দ হওয়ার মতো, তিনি সবসময় সময়ের কাজ সময়ে করেন। তার মতে ঘড়ির সাথে ছোটা উচিত, তাতে নাকি সময়ের জন্য আফসোস হবে না। আমার পাশে দাঁড়িয়ে আছে কবির ভাইয়া, যার সাথে আমার বিয়ে হতে চলেছে, যার সাথে সারা জীবনটা আমি কাটাবো। সেই মানুষটার সাথে আমার তেমন মিল আমি কিছুই পাইনি কখনো। আয়েশা খালা আমায় কবির ভাইয়ার সামনে দাঁড় করিয়ে দিল। আমি নিচু হয়ে দাঁড়িয়ে আছি। কবির ভাইয়ার দিকে মুখ তুলে তাকাচ্ছি না। আমাদের ঘিরে আয়েশা খালা, মামিমা আর নানি বলতে কবির ভাইয়ার নানি দাঁড়িয়ে আছেন। সবার চোখ আমাদের দিকে। এখন আংটি বদল অনুষ্ঠান নাকি শুরু হবে। নিজের আঙ্গুলের দিকে তাকাতে ভয় আমার বুকটা কেঁপে উঠল। কাব্য ভাইয়া, তো কাল আমার আঙ্গুলটা, এই মুহূর্ত কি হবে, কি করার বা আছে। এই আঙ্গুলে তো কিছুতেই আংটি পরাতে পারবে না। এক চিন্তায় পড়ে গেলাম। সব কিছুর মাঝে অসহায় লাগছে নিজেকে। আয়েশা খালা এক গাল হেসে বলছে, দেখেছ আপা, কি সুন্দর মানিয়েছে দুইজনকে। হ্যাঁ রে ছোট, আমার ছেলের সাথে মেঘাকে বড্ড মানিয়েছে রে। আর কত সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যেতে আমার কবিরের জন্য। এতে এত কথা বলা বলির কি আছে। নানির কথা সবাই একটু খারাপ নজর দিয়ে দেখল, কিন্তু আমার কাছে বেশ লেগেছে। তার এই করলার মতো তিতা কথাগুলো আমার শুনতে বড্ড ভালো লাগে। মামিমা বোধহয় ভেবে নিয়েছে আমি নানির কথায় মন খারাপ করে বসেছি, তাই তাড়াহুড়ো করে আংটি বদলটা শুরু করতে চাইল। সবাই সম্মতি দিল। আয়েশা খালা আংটির বক্সটা নিয়ে কবির ভাইয়ার দিকে ধরল। কবির ভাইয়া আংটিটা তুলে নিয়ে আমার দিকে বাড়ালো। আমি কাপা কাপা হাতে নিজের হাতটা বাড়িয়ে দিলাম। আমার আঙ্গুলের বেহাল দেখে সবাই হতবাক। কিছুই মহিলা ফুসফাস কথা বলতে শুরু করল। নানি তো প্রায় চিৎকার করে বলতে লাগল, দেখছিস পুতুল, দেখেছিস এই মেয়ে কত বড় অপয়া। দেখ, এই সময়ে হাত কেটে বসে আছে। অলক্ষী মেয়ে একটা, ছোটবেলায় মা বাবাকে খেয়েছে, এখন এসেছে আমার নাতির মাথা খাবে বলে। আমি ছলছল নয়নে নানির দিকে তাকালাম। মামিমার চোখ মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। কবির ভাইয়াকে দেখে মনে হলো তার কোনো ভাবান্তর নেই এই বিষয়ে। আমি মাথা নিচু করে আছি।
আয়েশা খালা কঠিন স্বরে বলে উঠলেন, আমি তোমার কাছে এটা আশা করিনি মেঘা, তোমায় একটু খেয়াল রাখা উচিত ছিল নিজের প্রতি। হ্যাঁ রে মা মেঘা, এটা কি কাণ্ড হলো বলতো, দেখ আত্মীয় স্বজন কি চোখে আমাদের দেখছে, তুই ভাবতে পারছিস? তোর মামার কথাটা একটু ভাব। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। আজ আমার জন্য এত কিছুই হচ্ছে, শুধু আমার জন্য। কোথা থেকে কাব্য ভাইয়া এসে আমার পিছনে দাঁড়িয়ে বলল, মা আমরা কি 1990 দশকের না এই 2020 দশকের? কেন বলতো কাব্য, এভাবে বলছিস কেন? মা অ্যাক্সিডেন্ট তো যেকোনোভাবে হতে পারে, যেকোনো সময় হতে পারে, তা কি বলে বলে আসবে? কিন্তু কাব্য, মা আমাদের সমাজ মডার্ন কালচারের হয়ে গেছে, কিন্তু আমাদের দেখো সেই পুরানো ব্যাকডেটেড কালচারে পড়ে আছি। অপেয়া, অলক্ষী আর বেকার সব শব্দ এ যুগে বসে ইউজ করে যাচ্ছি অনায়াসে। কথা তুই মন্দ বলিস নি কাব্য। নানি, তোমাদের যুগে তো মনে হয় গুরুজনরা নাকি বালা পরিয়ে দিয়ে আশীর্বাদ করত, তাহলে তুমি সেটা করছো না কেন? নিয়ম তো পালন হলেই হলো, একভাবে না হোক অন্যভাবে। কাব্যর কথা খুশিতে গদগদ হয়ে গেলেন নানি। তার নাতি তার নিয়মের কথা বলতে তার আর খুশি ধরছে না। কাব্যর কথা, পরিবেশটা ঠান্ডা, এখন আর কারো কোনো অভিযোগ নেই মেঘাকে নিয়ে। সবাই রাজি হয়ে গেল, যেখানে নানি মেঘাকে বালা পরিয়ে দিবে সেখানে আর কেউ কিছুই বলল না। নানির মেঘাকে অপছন্দ, কিন্তু এই মুহূর্ত তিনি তা ভুলে গিয়ে কাব্যর কথায় মেঘাকে বালা পোড়ানোর জন্য এগিয়ে আসল। কাব্য পাশে দাঁড়িয়েছিল। কাব্য একটা বক্স থেকে একটা বালা বের করল, নানি সেটা হাতে নিয়ে মেঘাকে পরাতে লাগল। বিপত্তি ঘটল আবারও, বালা কিছুতেই মেঘার হাতে ঢুকছে না। হাতটা অনেক শক্ত করে চেপে ধরেছেন নানি। মেঘার ব্যথা লাগলেও প্রকাশ করছে না, সে নীরবে সহ্য করছে। কাব্য হেসে বলল, নানি হাতের হাড়গোড় ভেঙ্গে কি বালাটা ঢুকিয়ে দিবা? নানি লজ্জামাখা মুখে কাব্যর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, দেখো না কাব্য, বালাটা ঢুকছেই না, এত চিকন হাত, আর বালাটা তো মাপের মনে হচ্ছে, তাও ঢুকছে না। আরে নানি, এটা এভাবে ঢুকায় না, এটা ব্যাস সিস্টেম বালা, ডিজাইনে বালা, কিন্তু আসলে এটা ব্যাস। এটা আবার কেমনে পোড়ায় বালা, আবার ব্যাস হয় নাকি? সবাই নানির কথায় মুখ টিপে হাসছে। কাব্য বালাটা নিয়ে চাপ দিতেই বালাটা দুপাশ হয়ে খুলে গেল। নানি অবাক হয়ে বলল, বালাটা তো ভেঙ্গে গেল, এখন কি হবে? এসব কি ঝামেলা বলতো কাব্য? নানির কথায় সবাই হালকা শব্দে হেসে উঠল। কাব্য নানির হাত ধরে বালাটা মেঘার হাতে পরিয়ে দিল। সবাই হাততালি দিয়ে অনুষ্ঠান শুরু করল। মেঘা অবাক হয়ে গেল, কারণ ছলবলে কি কাব্য তাকে? না না, তিনি এমন একটা আপত্তিকর অবস্থা থেকে আমায় বাঁচালেন, আর আমি তার নামে এইসব ভাবতে পারি না। কিন্তু তার হুট করে ভালো হওয়ার রহস্যটা তো বুঝা বড় দায়ের। একটা অ্যানাউন্সমেন্টে সবাই সেই দিকে লক্ষ্য করল। আমি চোখ দিতেই দেখলাম মিশু। মাশাল্লাহ, মিশুকে অনেক সুন্দর লাগছে, নীল রংটা বেশ মানিয়েছে। মিশু আর কিছুই মেয়ে মিলে নাচ শুরু করল। আসমামে যেচে বাদল হো রাহে হে, হাম ধীরে 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 পাগল হো রাহে হা। আসমামে যেচে বাদল হো রাহে হে, হাম ধীরে 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 পাগল হো রাহে হা। মে তো মারজানা হায়, উনা জো মিলনে আয়। মে তো মারজানা হায়, উনা জো মিলনে আয়। শ্বাসে মিলি হে উনকে হাতন মে, याद पिया की, मेरे पिया की आने लागी। হায় বিগি বিগি রাতো মে। সবাই কত উৎসাহ নিয়ে নাচ দেখছে। আমার বোনটা যে এত সুন্দর নাচ করে তা তো আমি জানতাম না। কেমন বোন আমি! এত ভিড়ের মাঝে কেউ আমায় টেনে নিয়ে গেল। এ কি কাব্য ভাইয়া, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ, আমার সাথে চলো।
মুষ্টিবদ্ধ করে ধরেছে কাব্য মেঘার হাত। অদ্ভুত ব্যাপার, মেঘার হাতে ব্যথা লাগছে না, যদি সে হাতটা ছাড়িয়ে নিতে পারল না। স্টোররুমে এসে কাব্য মেঘার হাতটা ছেড়ে দিল। মেঘা ভয়ে ভয়ে বলতে লাগল, এ কি কাব্য ভাইয়া, ছি, তোমার কি লজ্জা লাগে না? মুহূর্ত এমন কথা শুনে মেঘা ঘাবড়ে গেল। কি সব বলছে কাব্য ভাইয়া? কে কোনো আমতা আমতা করে বললাম। নিজের হবুও বরকে ভাইয়া বলে সম্বোধন করছ? মুহূর্ত কাব্য ভাইয়ার কথা আমি আকাশ থেকে পড়লাম এমন ভাব রেখে টেনে বললাম, ভাইয়া কি সব বলছেন আপনি? কেন মেঘ বাজে কি বলছি? তোমার হাতে বালা তো আমি কিছুক্ষণ আগে পরিয়ে দিলাম, এর মানে এখন তুমি আমার হাফ বউ? কাব্য ভাইয়ার কথা আমি কিছুই বুঝতে পারছি না, তিনি পাগলের মতো এসব কি বলছে? কাব্য মেঘার দিকে একটু হেলে গিয়ে ফু দিয়ে তার অবাধ্য চুলগুলোকে কপাল থেকে সরিয়ে দিল। এই যে আমার ভাবুকরানী, সারাদিন কি এত ভাবনা চিন্তা করো বলতো? ভাইয়া আপনি যা করছেন তা একদম ঠিক না। কি ঠিক না মেঘ? আপনি আমার সাথে এভাবে এখানে থাকতে পারেন না। আমি তোমায় কি করেছি মেঘ? আমি কি তোমায় টাচ করেছি বা অন্য কিছু করেছি? আর তুমি তো আমার হাফ বউ, সবাই হয়তো এই ছলনা বুঝে উঠতে পারেনি ঠিকমতো, কিন্তু তুমি তো বুঝতে পারেছে মেঘ। ছলনা দিয়ে আপনি আমায় পেতে চান ভাইয়া? এখন যাও তুমি মেঘ, কেউ দেখলে তোমায় ভুল বুঝবে, আর তা আমি এই মুহূর্ত চাচ্ছি না। মেঘা চলে গেল। মেঘার যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কাব্য। সে মনে মনে ভেবে চলেছে, তুমি আমার জান মেঘ, আর তোমার কিছুই আমি হতে দিব না। আমি থাকতে তোমায় কেউ টাচও করতে পারবে না। এর জন্য তোমার চোখে আমায় যত নিজে নামতে হয় আমি নামবো। আমার বিশ্বাস করি তুমি একদিন আমায় ঠিক বুঝবা মেঘ। এই কাব্য তোমার সাথে যা করছে, কেন করছে, সব বুঝবা তুমি মেঘ। সবাই বড্ড জোর করছে মেঘাকে একটা গান বলার জন্য, কিন্তু মেঘার মোটেও ইচ্ছে হচ্ছে না। সে এই মুহূর্ত হে হে করে গান গাবে। তবুও সবার জোড়াজুড়িতে বাধ্য হয়ে হল রুমের ঠিক মাঝরাবর দাঁড়িয়ে পড়ল। মেঘা গান শুরু করতে যাবে, তখন মেঘা বলে কারো চিৎকারে সবাই পিছুই ঘুরে দেখার চেষ্টা করলে কে? কাব্য মেঘার দিকে দৌড়ে আসছে। সবাই এমন ঘটনায় অবাক হয়ে গেল। কাব্য কি করতে চাইছে এখন মেঘার মাথায় আসছে না। সে কি? কাব্য দৌড়ে এসে মেঘাকে জড়িয়ে ধপকে গড়িয়ে পড়ল মেঝেতে। ঝনঝন শব্দে ভেঙে পড়ল মাথার উপর ঝুলে থাকা ক্যান্ডেলাটা। হাজারো কাচের শব্দ এত তীক্ষ্ণায়স শব্দ করতে পারে তা বুঝার বাহিরে ছিল। কাচের টুকরো মেঝের সাথে বাড়ি খেয়ে ছিটকে ছিটকে পড়েছে। কিছুই কাচ কাব্যর হাতে বিঁধে গেছে। এত বড় একটা ঘটনায় মেঘা ভয় কাঁপতে শুরু করল। ছোটখাটো বিষয়গুলোতে মেঘা ঘাবড়ে যায়, আর সেখানে এত বড় একটা ঘটনা সে যে মারাত্মকভাবে ভয় পেয়ে গেছে সেটা শুধু তার মুখ দেখলে বোঝা যায়। মেঘা জ্ঞান হারালো। চারপাশে রাহাজারি সে নিতে পারল না। যদি আজ তার জীবনের শেষ সময় হতো, কত নৃশংস মৃত্যুটা না তার হতো। হাজারো কাচের টুকরো বিঁধে যেতে শরীরে। চামড়া ভেদ করে ভিতরে ঢুকে গেলে কি ব্যথা না অনুভব হতো। এত বড় একটা দুর্ঘটনা আদৌ ঘটতে পারে তা নিয়ে সবার ভাবনা চিন্তার শেষ নেই। সোফায় শুয়ে রাখা হয়েছে মেঘাকে, মাথার কাছে মিশু বসে ডুকরে ডুকরে কাঁদছে। মেঘার থেকে সবাই বেশি কাব্যকে নিয়ে চিন্তিত। কাব্যর বা হাতে এক না বেশ কিছুই কাচের টুকরো বিঁধে গেছে। তা থেকে রক্তপাতের সূত্র। সে না তার হাত ড্রেসিং করতে দিচ্ছে, না কারো কথা শুনছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘার দিকে। মেঘা চোখে মেলে তাকিয়ে নিজের পাশে মিশুকে দেখল। মিশুর হাতজোড়া শক্ত করে চেপে ধরল, ছেড়ে দিলেই জানি সে পালিয়ে যাবে। মেঘা চারদিকে চোখ মিলে তাকল। কাব্যর দিকে চোখ পড়তে নামিয়ে নিল সে।
মেঘার জ্ঞান ফিরায় সবাই স্বস্তির নিঃশ্বাস প্রশ্বাস ফেলল। মেঘাকে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে, সাথে মিশুকে পাঠানো হয়েছে। এমন একটা ঘটনার পর অনুষ্ঠানের আর কিছুই বাকি থাকে না, সবাই মেঘার জ্ঞান ফিরার আগে চলে গেছে। নানি গজগজ করতে কখন নিজের রুমে চলে গেছে। কাব্যর মা খালা কাব্যর ড্রেসিং করে দিতে চাইলেও তার জেদের কাছে বরাবরও হার মানছে। কবির ফার্স্ট এইড বক্স নিয়ে এসে জোরপূর্বক তার মা খালা আর বাবাকে তাদের রুমে পাঠিয়ে দিল। সারাদিনের অনেক ক্লান্তিকর দিন কেটেছে সবার। কবির কাব্যর পাশে বসে একটা একটা করে কাচের টুকরো বের করছে আর আহুহু করছে, কিন্তু কাব্যর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে যেন পাথরের অন্যায় বসে আছে। দুনিয়াদারি কোনো দুঃখ কষ্ট তাকে ছোঁয়াতে পারছে না। কাব্য নিশ্চুপ। তোর কি হয়েছে বলতো? আর কোনো দিন এতটুকু ব্যথা পেলে চেঁচিয়ে সারাবাড়ি মাথায় তুলতি, আর আজ এত এত ব্যথা পেয়েছিস তাও তুই নিশ্চুপ। কিছুই ব্যথার কাছে এই ব্যথাটা সামান্য ভাই। এই ব্যথাটা তো শরীরে আঘাত করেছে, আর কিছুই ব্যথা যে মনকে ক্ষতবিক্ষত করে চলেছে প্রতিনিয়ত। এই ব্যথা সরে যাব, কিন্তু মনের ব্যথা সারবে কি করে? কি হয়েছে তোর? এত কঠিন কঠিন কথা বলে দিছিস অনায়াসে। কই কঠিন ভাই? আমি জানি না তোর কি হয়েছে, কিন্তু আজকাল বড্ড বেপরোয়া হয়ে উঠেছিস তুই। নিজের প্রতি একটু খেয়াল রাখো। নিজের মানুষগুলো খেয়াল রাখেনি আর। তাচ্ছিল্য হাসি হেসে বিষয়টা গম্ভীরভাবে উপলক্ষ করল কবির। সারাদিনের ক্লান্তি তার ঘাড়ে এসে চেপেছে। ইচ্ছে থাকলেও সে নিজের ভাইয়ের পাশে বসে সারারাত কাটাতে পারছে না। সারাদিনের অফিসের চাপ সামলাতে সামলাতে নিজেকে এখন ব্যস্তনগরীর শ্রেষ্ঠ নগরবাসী হিসাবে বোধ হয়। কাব্য রুমে যা। কবির ফার্স্ট এইড বক্সটা নিয়ে উপরে উঠে গেল। গন্তব্য তার বিছানা। নিজের রুমে গিয়ে সে চিতপটাং হয়ে শুয়ে পড়বে। এখন আর তার অন্য কাজ মাথায় আসছে না। যে যার রুমে চলে গেছে। পুরা বাড়ি শুনশান, চারিদিকে কোনো হইচই নেই, নেই কোনো শব্দ। শুধু মাঝে মধ্যে ঝিঝি পোকার ঝিঝি শব্দে কান ঝালাপালা হওয়ার উপক্রম হয়েছে। মিশু মেঘার সাথে ঘুমায় না, কারণটা ঠিক মহামারী কিছুই না। মিশুর আবার অভ্যাস ৩টায় উঠে ঘরময় আলো করে পড়তে বসা। বিপত্তি হচ্ছে একটু শব্দে মেঘার ঘুম ভেঙে যায়। মিশু পড়ার সময় তার আশেপাশে কাউকে চায় না। সে চরম বিরক্ত বোধ করে, তাই মিশু অন্য রুমে থাকে। আজও মিশু মেঘার সাথে থাকল না। আজ ও কি সে পড়তে পারবে? মেয়েটা বড্ড পর হয়ে যাচ্ছে। আগে জড়িয়ে ধরে ঘুমাতো, এখন একা এক ঘরে থাকে। একটু শান্তিমগ্ন গল্প করবে তার সাথে, তার উপায়ও নাই। আজকের দিনে সে পাশে নেই ভাবতে খারাপ লাগে মেঘার। মেঘার কপালে কিছুই একটা বিড়বিড় করছে, বেশ অনুভব করছে। ঘুমের ঘোর কাটতে লাগল। ঘুম ভাব নিয়ে কপালে হাতে দিতে কারো হাতের উপর হাত পড়ল তার। মুহূর্ত সে ঘুম থেকে প্রায় লাফিয়ে উঠল। নিজের সামনে কাব্যকে দেখে মেঘার ভয় ডাবল ভোল্টেজে বাড়তে থাকে। কাব্য তার ভয়ের প্রতি ভ্রুক্ষেপ না করে। নিজের মতো করে মেঘার কপালে পরম যন্ত্রে মলম লাগিয়ে দিচ্ছে। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, জানো মেঘ পাখি, তোমার উপর যখন ওই বিশাল ক্যান্ডেলাটা পড়তে দেখলাম, ভয় আমার জান যাবার উপক্রম হয়েছিল। এই বুঝি আমি তোমায়। বলতে কাব্যর গলা ধরে এসেছে, আর কিছুই বলতে পারছে না সে। তার চোখ ছলছল করছে। কাব্য আবার মেঘার হাতটা নিয়ে মলম লাগাতে লাগাতে বলল, তখন বেশ লেগেছে না নানি? যেভাবে চুড়ি ঢুকাছিল আমার প্রচণ্ড রাগ উঠছিল, কিন্তু আমি কিছুই বলতে পারিনি। সরি গো হাফ বউ। তার মুখে হাফ বউ কথাটা শুনে আমি চমকে চমকে উঠি। কি সম্পর্কের মারপ্যাচে ফেলো আমায় খোদা। তুমি কিছুই বলছো না কেন? ও মেঘ, বলো কিছুই। আপনি কি প্রমাণ করতে চান ভাইয়া?
কাব্য অবাক হয়ে তাকিয়ে বলল, আমি আবার কি প্রমাণ করতে চাইব মেঘ? নিজেকে ভালো? হাহা হাহা, আমি যে ভালো সেটা আমি জানি মেঘ, সো ভালো প্রমাণ করতে আমি যাব না। এনার সাথে কথা বলতে আমার কথা অদ্ভুতভাবে জড়িয়ে যায়, মনে মনে যে কথার পাশরা সাজিয়ে ফেলি তা মুখ দিয়ে বের হবেই না, আর এমন কথা শুনলে আর কিছুই বলারও থাকে না। মেঘ চলো। কাব্য ভাইয়ার কথায় আমি আকাশ থেকে পড়লাম। রাত 2টা বাজে, এ সময় আমায় কোথায় যাওয়ার জন্য বলছেন কাব্য ভাইয়া? একটা প্রশ্নবোধক চিহ্ন নিজের চোখে ঝুলিয়ে নিয়ে বললাম, আমি যাব না ভাইয়া। মেঘ, আমি তোমার পারমিশন চাইনি বা শুনেতেও চাইনি তুমি যাবা না থাকবা। শুধু বলেছি চলো। আমি কেন যাব আপনার সাথে? এমনিতেই তো তুমি ভিতকরণীর সর্দার, আর তারপর আমায় প্রশ্ন ঝুড়ে ঝুড়ে মারছ। আমি ভয়ে চুপসে গেছি। একের পর এক কাব্য ভাইয়া কি করে চলেছে নিজে জানে। আমি চুপচাপ নিজের জায়গায় বসে আছি, আমার ভাবান্তর না দেখে। কাব্য ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগল। প্রতিবারের মতো এবারও আমার হাত পা অসম্ভবভাবে কাঁপতে লাগল। কাব্য ভাইয়া আমায় কোলে তুলে নিলে আর নিজের মতো আমাকে নিজের সাথে করে নিয়ে যেতে লাগল। আমার কোনো কথা তার কানে পর্যন্ত যাচ্ছে না বোধহয়, তিনি তার মতো চলছেন। এত রাতে যদি কেউ এই অবস্থায় দেখে কি হবে তা কি উনি আন্দাজও করতে পারছেন? আমি জোর করে নামতে চাইলাম, পারলাম না। যেখানে আমার ওজন 47 কেজি সেখানে কাব্য ভাইয়ার 80 কেজি। স্বাভাবিকভাবে ওনার শক্তির কাছে আমি পেরে উঠব না। উফ মেঘ পাখি, এত ঝটপট করছো কেন বলো তো? তোমায় পাখি ডাকি বলে কি নিজেকে পাখি ভাবতে শুরু করলে? হা হা করে হাসতে হাসতে কথাটা বলেন আর আমায় গাড়িতে বসিয়ে দিলেন। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি তা আমি কিছুইতেই বুঝে উঠতে পারছি না। আজ কি করবে উনি আমার সাথে? বড় কিছুই কি? ভাবতে আমার গলা শুকিয়ে কাটবারবার ডোক গুলছি। উদ্দেশ্য একটা গলা ভিজানো। অন্ধকার একটা জায়গা গাড়ি নিয়ে এসে থামলেন কাব্য ভাইয়া। চারিদিকে কোনো আলোর ছিটেফোঁটা নেই, গাড়ি হেড লাইটিংটা যতটুকু আলো ছড়াচ্ছে ঠিক ততটুকু দেখা যাচ্ছে। আমি অন্ধকারকে খুব করে ভয় পাই। অন্ধকার মনে হয় আমায় দাঁত মুখ চিপে গিলতে আসে। আমার ভয়েরও চিহ্ন হিসাবে যোগ হয় অন্ধকার। কাব্য ভাইয়া আমার সাথে কি করতে চাইছে এখন? ভাইয়া নেমে অনেকক্ষণ থেকে আমায় নামতে বলছে, কিন্তু আমি নামছি না। ভাইয়া চটে করে রেগে গেলেন, আমায় টেনে নামিয়ে শক্ত করে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন। একটা গ্যারেজ টাইপ ঘরে আমায় নিয়ে এসে ছেড়ে দিলেন। চারাদিকে গাড়ি ঠিক করার সরঞ্জাম অগুচ্ছালো হয়ে পড়ে আছে। আমি সামনের দিকে তাকাতে ভয় কাব্য ভাইয়ার হাতটা চেপে ধরলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছে। কেমন কেমন লাগছে আমার। আমায় কোথায় নিয়ে এলো? আমি আর কিছুই ভাবতে পারছি না। এক আকাশ ভাবনা মাথার উপর রেখে আর কিছুই ভাবতে পারছি না। ভয় আমি ঘামতে লাগলাম, নিস্তেজ হয়ে যাচ্ছি। জানি আমার দেহে থেকে আত্মাটা কেউ বের করে নিচ্ছে। মেঘা কাব্যর হাত শক্ত করে ধরে আছে। মেঘা এতটা শক্ত করে ধরেছে যে তার নখের দাগ বসে যাচ্ছে কাব্যর হাতে। কাব্য নিজের হাতের দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। কাব্য সামনে থাকে 2জন লোককে ইশারা করল, তারা একজনকে বেঁধে রেখেছিল। কাব্যর ইশারায় একজন এসে লোকটির মাথার চুল টেনে কাব্যর দিকে ধরল। কাব্য রক্তিম লাল রং ধারণ করেছে। তার সমস্ত রাগ আর শক্তি দিয়ে মারতে ধরল লোকটাকে। হঠাৎ কাব্য লক্ষ্য করল মেঘা ভয় এখনো কাব্যর হাত ধরে আছে আর স্পষ্ট তার হাত কাঁপছে। কাব্য তার ডান হাত দিয়ে সজোরে 3-4 ঘুষি মেরে দিল লোকটাকে। আর চিল্লায় বলতে লাগল, তোর সাহস কি করে হয়? তুই আমার মেঘকে মারতে চেয়েছিস? আমার মেঘকে? তোর জন্য যদি আমার মেঘের কিছুই হয়ে যেত তোকে আমি খুন করে ফেলতাম। তুই আমার কলিজায় হাত দিয়েছিস।
আমি থাকতে মেঘের কেউ কিছুই করতে পারবে না। না না। রনি নামের একটা ছেলে এগিয়ে এসে কাব্যকে ধরল। কাব্যর রাগের মাত্রা সবাই জানে। রনি কাব্যকে সরিয়ে দিয়ে বলল, ভাই ওর অবস্থা এমনি খারাপ, আর এভাবে মারলে মরে যাবে, ছেড়ে দেও ভাই। ভুল করে ফেলেছে। ভুল? তুই কি বলছিস ভুল? এই ভুলের জন্য আমার মেঘের কিছুই হয়ে গেলে তখন আমি কি করতাম বল রনি, বল। ভাই আল্লাহর রহমত আছে বলে ভাবির কিছুই হয়নি। এখন ভাবির দিকে দেখুন, ভাবি ভয় পাচ্ছে, প্লিজ ভাই ভাবিকে নিয়ে যান এখান থেকে। রনির কথায় কাব্যর হুঁশ হল, তার সাথে তো মেঘা আছে। মেঘার দিকে তাকাতে দেখল মেঘা ভয় জ্বরে জ্বরে নিঃশ্বাস নিচ্ছে, ওর নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। কাব্য এক মুহূর্ত না দাঁড়িয়ে মেঘাকে নিয়ে বেরিয়ে এলো। মেঘার নিঃশ্বাস আটকে আটকে আসছে, কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে আসছে, আবার একটু সময়ের জন্য নিঃশ্বাস নিতে পারছে। মেঘাকে কাব্য নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল। মেঘার থুতনিতে হাত দিয়ে একটু উপরে তুলে ধরে বলল, এই মেঘ, আমি তোমার কিছুই হতে দিব না, আমি আছি তো মেঘ, তুমি কেন এত ভয় পাও? একটু শক্ত হয় মেঘ, তোমায় কেউ ছুঁই দেখতে পারবে না, আমি আছি তোমার সাথে। মেঘা একটু আধটু বিশ্বাস করে ফেলছে কাব্যর উপর, কিন্তু কিছুই প্রকাশ করল না। কাব্য আরো শক্ত করে জড়িয়ে ধরল মেঘাকে। মেঘা নিস্তেজ হয়ে আছে। মেঘা এখন একটু সুস্থবোধ করছে। রোড সাইডে তাদের গাড়িটা দাঁড় করিয়ে রেখে কাব্য কোথায় যে চলে গেল। মেঘা দাঁড়িয়ে আছে, ল্যাম্পপোস্টের আলো, চারপাশটা পরিষ্কার দেখা যাচ্ছে, আকাশটায় কালো মেঘে ডেকে রেখেছে চাঁদটাকে। আশেপাশে কোনো প্রাণী নেই, রাতটা কত নিস্তব্ধ। এই ব্যস্তনগরীর মানুষগুলো ব্যস্ততা বোধহয় ভুলে যায় যখন রাত গভীর হয়। আমার ভাবনায় ছেদ ঘটল। কাব্য ভাইয়া হাত করে একটা প্যাকেট নিয়ে আসলো। উৎসুক দৃষ্টি নিয়ে প্যাকেটটার দিকে তাকিয়ে আছি, কি আছে তার মধ্যে, এমন কমন প্রশ্ন জাগচ্ছে মনের মধ্যে। কাব্য ভাইয়া এক গাল হেসে কাছে এগিয়ে এসে বলল, তুমি জানো মেঘ, তোমার প্রেশার সবসময় লো হতে থাকে, তার মূল কারণ তোমার এই ভয়। যেখানে স্বাভাবিক প্রেশার 90-এর 30-এর মধ্যে থাকবে, সেখানে তোমার প্রেশার তার নিচে থাকে, এত করে আরও অসুস্থ হয়ে যাও তুমি। আর তার উপর ঠিকমতো তুমি খাওয়া দাওয়া করো না। প্যাকেটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে কাব্য ভাইয়া বলল, নেও মেঘ, খেয়ে নেও। আমি ইতস্তত বোধ করছি দেখে কাব্য ভাইয়া হালকা করে হেসে উঠলেন, আমার কোমরে হাত দিয়ে আমায় গাড়ির উপর বসিয়ে দিলেন। তার এমন কাণ্ডে আমি লজ্জায় মাথা তুলতে পারছি না। কাব্য ভাইয়া প্যাকেটটা খুলে আমায় দিলেন খাওয়ার জন্য। এটা বিরিয়ানির প্যাকেট ছিল, যা আমার খুব প্রিয়, তাই আর মানা করতে পারলাম না। আর সত্যি তো সারাদিন কিছুই খাওয়া হয়নি। কি ভেবে জানি আমি প্যাকেটটা নিয়ে খেতে লাগলাম। কাব্য ভাইয়া গালে হাত দিয়ে অপলকভাবে আমায় দেখে যাচ্ছেন। জানো মেঘ, তুমি না ভয় পেলে বাচ্চাদের মতো করো। ছোট বাচ্চাগুলো যেমন ভয় পেলে নিজেদের কাছের মানুষের কাছে মুখ লুকিয়ে ভরসার হাত খুঁজে, তুমি ঠিক তেমনই। কিন্তু কি জানো মেঘ, তুমি আমায় নিজের আপনজন বা কাছের কেউ মনে করো না, আমাকেও ভয় করো, আরও বেশি করে ভয় করো। একদিন তুমি সাহসী মেয়ে হয়ে উঠবে, বাচ্চা থেকে বড় মেঘা হয়ে উঠবে, আর সেদিন তুমি আমায় ভুলে যাবে, হাহা হাহা। কাব্যর কথায় আজ মেঘার কোনো ভাবান্তর হচ্ছে না, তা কাব্য স্পষ্ট বুঝতে পারছে। তার বুকের মধ্যে বয়ে চলেছে এক কষ্টের নদী। সে তো মেঘ নয়, একটু কেঁদে হালকা হবে। যে মেঘের জন্য সে এত কিছুই করছে, সে মেঘ তাকে বুঝতে পারে না, এর থেকে কষ্টের তার কাছে মৃত্যুও না। কাব্য নিজের ফোনটা বের করে অনিক নামের একজনকে ফোন দিয়ে বলল, কি সবাই কি এখনো ঘুমাচ্ছে? জি ভাই, আমি সবার দরজার সামনে পাহারা বসিয়েছি, এমনকি বাড়ির কাজলোকদের রুমের সামনে। আপনি এখন ভাবিকে নিয়ে আসতে পারেন ভাই। ঠিক আছে, আমি আসছি। কাব্য মেঘাকে নিয়ে বাড়িতে ফিরে আসে।
কাব্য মেঘাকে নিজের রুমে রেখে এসে কাব্য বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ে আর ভাবতে লাগলে, আমি কি পারব ওদের বাঁচাতে নাকি সব? কাব্য উঠে এসে সিগারেট ধরায়। যদিও সে সিগারেট খায় না, কিন্তু অতিরিক্ত টেনশন তার মাথায় চেপে বসে তখন তাদের তাড়াতে সিগারেট ধরায় সে। কাব্যর মাথায় শুধু 3টা প্রশ্ন। মেঘার শত্রু কে? কে ওকে মারতে চায় আর কিসের জন্য চায়? এটা কি কোনো ভালোবাসার গল্প না শত্রুতার? কাব্য নিজের ফোনটা নিয়ে রনিকে ফোন দেয়। ভাই বলেন, ওই লোকটার কি অবস্থা? ভাই ও শুধু ওই ক্যান্ডেলাটা লাগিয়ে এর বেশি কিছুই করেনি, আর সত্যি ও কিছুই জানে না। ঠিক আছে, ওকে হসপিটালে ভর্তি করে দিয়া আয়, আর সব খরচ আমি দেব। কাব্য ফোনটা রেখে গম্ভীরভাবে চিন্তা করতে লাগল। বিষয়টা আরও রহস্যর কুয়াশায় জড়িয়ে যাচ্ছে। জাহিদ একজন সিরিয়াল কিলার। টাকার জন্য যে কারো খুন করে সে, আর এমনভাবে করে সেটা অ্যাক্সিডেন্ট বলে ধামাচাপা দেওয়া যায়। রাত 3টা বাজে। তার ফোনে বেজে উঠল এক নৃশংস সুরে। সে ফোন রিসিভ করতে অপর পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসল। জাহিদ উত্তেজিত হয়ে বলছে, ম্যাডাম, এই জাহিদ যখন কাজ নিয়েছে সে তা পূরণ করে ছাড়বে, আপনি নিশ্চিন্ত থাকুন, টাকা যখন নিয়েছি কাজ তখন করব। মেঘা ঘুমিয়ে আছে। একজন ধীমে ধীমে পায়ে মেঘার রুমে ঢুকল। আস্তে আস্তে সে মেঘার কাছে এগিয়ে আসছে। চলবে।